আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লন্ডন বৈঠক দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলছে সমমনা দলগুলো। বিচার সংস্কারের সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হতাশ এনসিপি। প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের। নির্বাচন যখনই হোক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে লেভেল প্লেইং ফিল্ড আছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ শেষ হচ্ছে ঈদের টানা 10 দিনের ছুটি। শেষ দিনে বাস ও ট্রেনে ঢাকায় ফেরা মানুষের ঢল। মহাসড়কগুলোতে বাড়তি চাপ, দীর্ঘ যানজট। করোনা নিয়ে অবহেলা করলে ভারতের মতো পরিণতি হবে, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ। এবং ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত। তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি তেল আবিবের। মধ্যপ্রাচ্যে ছড়াতে পারে সংঘাত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের ফলে সরকার বিএনপির মধ্যকার টানাপোড়েন কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে মনে করছে সমমনা রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নির্বাচনের পাশাপাশি যৌথ ঘোষণায় গণহত্যার বিচার সংস্কারের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হতাশ এনসিপি। এদিকে জামায়াতে ইসলাম বলছে বিদেশের মাটিতে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। লন্ডনের এই বৈঠকের দিকে তাকিয়েছিল পুরো বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েন কেটে যাওয়ার খবর অনেকের মাঝে স্বস্তি এনে দিলেও তা নিয়ে আক্ষেপও আছে নানা মহলে। বিচার ও সংস্কারের সুস্পষ্ট দিক নির্দেশনা না দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়ে সমঝোতা জুলাই আকাঙ্ক্ষার বিপরীত বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সরকার ও বিএনপির উভয় পক্ষের ছাড় দেওয়ার মানসিকতাকে ইতিবাচক বলছে নাগরিক ঐক্য। একটা ব্লকের মতো হয়ে গেছিল, ডেড ব্লকের মতো। এটা ভাঙা দরকার ছিল এবং ভাঙার জন্য এই দুইজনেরই কথা হওয়া দরকার ছিল। বিএনপিও বলেছে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ বা ঐক্যবদ্ধের ভিত্তিতেই করবো। আই এম কনফিউজ, তবে আমি চাই যে এটাও হয়ে যাক, কারণ একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন ছাড়া আমাদের উত্তরণের তো অন্য কোনো পথ নেই। আমরা যে মৌলিক সংস্কারগুলো কথা বলছি এবং জুলাই ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্রটা কিন্তু শুধু কোনো একক রাজনৈতিক দলের না, সবার, যেগুলোতে আমরা ঐক্যমতে পৌঁছাবো সব পক্ষ, সেগুলো কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা কিন্তু এই বৈঠকটা থেকে আসবে এরকম আশা করেছিলাম। কিন্তু সংস্কার এবং বিচারের শর্ত থাকলেও নির্বাচনটাই যেন একটু মুখ্য হয়ে যাচ্ছে তারিখটা। তো এটাতে কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সবকিছু যাতে নির্বাচন কেন্দ্রিক না হয়ে যায়। দেশের বাইরে একটি দলের প্রধানের সাথে বৈঠকের মধ্যে নেতিবাচক কিছু দেখছে না এবি পার্টি। তবে তারা এও মনে করে আলোচনা ফলপ্রসূ হলেও বিচার ও সংস্কার কতটা গতি পায় তা এখনো বলা যাচ্ছে না। সংস্কারের বিষয়টা কি? বিএনপি বলছে কনস্টিটিউশনাল কোয়েশ্চেনস এগুলো সংসদেই ফাইনাল হতে হবে, এখানে হবে না। তো তাদের সংসদে আগে তো হচ্ছে না এটা। এখন তারা কিভাবে মিটিগেট করবেন? নিশ্চয়ই এটার মধ্যেও একটা সিলভার লাইন পাওয়া যাবে, সেটা তারা এফিশিয়েন্টলি করতে পারবেন, এটা আশা করতে পারি আমি। বিচারের কাজটা যদি একটু কনফিডেন্সটা পাই আমরা যে না বিচারটা প্রপার জায়গায় এগোচ্ছে। সেকেন্ড ইস্যু হচ্ছে সংস্কারের ব্যাপারে তো যথেষ্ট অগ্রগতি আছে। বিএনপি কিছু কিছু জায়গায় এখন একমত হতে পারে নাই। যদি তারা সেগুলোতে একমত হয়ে যায় তাহলে কিন্তু ইলেকশন দেওয়ার ব্যাপারে আর একটা জায়গা থাকে, সেটা হচ্ছে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিরা যাতে প্রপারলি ভালোভাবে থাকে। এই যে নির্বাহী, আইনসভা এবং বিচার, এই তিনটা অঙ্গকে ইন্ডিপেন্ডেন্ট করা, একটার থেকে আরেকটাকে দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এগুলো যে কোনো রাষ্ট্র কাঠামোর, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর খুব বেসিক, এগুলো খুবই উপরে সুপারফিশিয়াল প্রবলেম। এগুলোই আমরা গত 53 বছরে ফিক্স করতে পারি নাই। সো আমার মনে হয় এসব সংস্কারে আমাদের ঐক্যমতে আসা উচিত। এটার ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত এবং কিভাবে এই সংস্কারটা বাস্তবায়ন হবে সেটা সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আসা উচিত। তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে দলটি জানায়
একটি দলের প্রতি ডক্টর ইউনূসের বিশেষ অনুরাগ তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়েও জনমনে আশঙ্কা জেগেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করা সহ দেশবাসীকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার সমালোচকরাও এখন তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করছেন, এমন দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, অযথা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরশাসক ও তার দোসরদের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি। গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। আগামী দিন নির্বাচন হতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। সেই জন্যে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। অল্পতেই উত্তেজিত হয়ে নিজেদের ভিতর বিভাগ সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে বিঘ্নিত করছি কিনা সে ব্যাপারে একটু চিন্তা করতে হবে। তারেক রহমান, তার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, এটা অভূতপূর্ব। একসময় তাকে যারা সমালোচনা করতেন তারাও এখন তার সমর্থক। নির্বাচন যখনই হোক, নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শন করে তিনি বলেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানেই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন নির্বাচনমুখী প্রবণতা। বিশেষ করে এবারের ঈদে নিজ নিজ এলাকায় ঘুরে আনুষ্ঠানিক জনসংযোগ করেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। তবে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয় রয়েছে জনগণের মধ্যে। তাই আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কেমন, সেই প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে তাতে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ক্ষেত্র রয়েছে। এক্ষেত্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা প্রভাব ফেলবে না বলে দাবি করেন উপদেষ্টা। ছোটখাটো ঘটনা সব সময় ঘটে, আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দুই একটা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড, কোনো কিছুই দরকার নাই, বাহিনীর কি দরকার। উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শনের আগে এপিবিএন কার্যালয় ঘুরে দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, কেবলমাত্র এপিবিএন এর মতো বিশেষায়িত ইউনিটের হাতেই থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই কি বলে একটা চাকুও তো মরণাস্ত্র, ওইটা দিয়ে তো মানুষ মেরে ফেলানো যায়। এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এই তো বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতের অবৈধ পুশিন বন্ধে ঢাকায় দেশটির হাই কমিশনারের সাথে তার আলোচনা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে শুক্রবার স্থানীয় সময় 7:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়েন প্রধান উপদেষ্টা। 4 দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়াও লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ
ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচন সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ঈদের টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। পরিবার পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মব্যস্ত জীবনে ফিরছেন নগরবাসী। ফিরতি পথে টিকিট নিয়ে বিড়ম্বনা না থাকলেও ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে অসন্তোষ যাত্রীদের। বিনা টিকিটেও ট্রেন ভ্রমণের অভিযোগ ছিল অনেকের। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। ঈদ আনন্দ শেষে ঢাকায় ফিরলেও অনেকের চোখ আর মুখের এই ক্লান্তি বলে দেয় আবারও শুরু কর্মব্যস্ততা। মন না চাইলেও জীবিকার টানে সবাই ছুটে এসেছেন ইট পাথরের নগরীতে। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সহ বাস টার্মিনালগুলোতে ছিল ঢাকায় ফেরা মানুষের আনাগোনা। টিকিটে কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। ঈদ ভালো কাটছে। ট্রেনে অনেক ভিড়, আর গরমটা বেশি পড়ছে তো, যার কারণে অনেক বেশি কষ্ট হয়ে গেছে এবার আসতে। ঈদ ভালোই কাটছে এবং এখন আনন্দ লাগতেছে। ঢাকা এসে আবার চাকরি দিতে লাগছে। পরিবারের সাথে ঈদ কেটেছে ভালোই, এবার কাজে যোগ দেওয়ার পালা। তাই হাতে একদিন সময় নেই রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। প্রচুর ভিড় ছিল, তারপরে যাত্রা ভালোই ছিল আর কি। বাড়ি তো ঈদে যাওয়াটা এক ধরনের মজাই, কারণ বছরে এই 2টা ভ্যাকেশনই পাই বড়, কিন্তু যে আসাটা খুবই কষ্ট ছিল। গরমের তাপমাত্রাটা এখন ঈদের পর গরমের যে তাপমাত্রাটা একটু অত্যাধিক। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে 19টি ট্রেন, আর রাজধানীতে এসেছে 21টি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ায় মহাসড়কগুলোতে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে সীমান্ত বাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার মহাসড়কে গাড়ির ধীরগতি ও মাঝে মাঝে যানজট হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে ফেরা মানুষেরা। যমুনা সেতুর উপরে 3 থেকে 4টি গাড়ি বিকল হওয়ায় এমন যানজট দেখা দিয়েছে বলে জানান কর্তৃপক্ষ। গতকালের তুলনায় আজ ছুটির শেষ দিনে ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেশি। এদিকে যমুনা সেতুর উপর সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 17 কিলোমিটার ধীরগতির যানজট সৃষ্টি হয়েছে। ভোর থেকে মহাসড়কে টাঙ্গাইলের অংশে যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এই ধীরগতির যানজটের সৃষ্টি হয়। দেশজুড়ে দ্রুত মামলা নিষ্পত্তি করলে লিগ্যাল এইড সেবায় প্রতি জেলায় 1 জনের পরিবর্তে 3 জন করে বিচারক থাকবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বছরে গড়ে 5 লাখ মামলা হয় জানিয়ে তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে 35,000 মীমাংসা সম্ভব। রাজধানীতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় আলোচনা সভা শেষে আসিফ নজরুল জানান, সরকারের আইনগত সহায়তা বাড়লে বছরে 2 লাখ মামলা নিষ্পত্তি হতে পারে। লিগ্যাল এইড সমস্যার সমাধানে আইন মন্ত্রণালয় দ্রুত ও কম সময়ে অল্প খরচে মামলা নিষ্পত্তি, ন্যায় বিচার নিশ্চিত, মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে বেশ কয়েকটি খাতে সংস্কার করছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা যদি সরকারি আইনগত সহায়তা কর্মসূচিকে সম্প্রসারিত, আরো দক্ষ, আরো প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময়ে নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা 35,000, আমরা সেটাকে 1 থেকে 2 লক্ষে নিয়ে যেতে পারবো। 2 লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি, তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা 40% কমে যাবে। পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সিলেটের জাফলং পর্যটন এলাকা পরিদর্শনে শেষে এ কথা জানান তিনি। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি করা গেলে এই অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই সময় উপস্থিত ছিলেন। পরে অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা বললে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন পাথর শ্রমিকরা। সিলেটে নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব। আমরা
কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসবো যে এটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে হয়তো চূড়ান্ত করে আমাদের সবাই আমরা এগিয়ে যেতে পারি। করোনা নিয়ে অবহেলা করলে ভারতের মতো পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কোনো অজুহাতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে শিথিলতা দেখানো যাবে না বলে জানান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ABM আব্দুল্লাহ। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন বলেন, 6 থেকে 1 বছরের মধ্যে টিকার কার্যকারিতা শেষ হয়ে যায়। তাই অবিলম্বে বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের করোনার টিকা বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। করোনাকালীন ঘরবন্দি জীবন থেকে মুক্ত হয়ে বেশ কয়েক বছর যাবৎ মুক্ত জীবনযাপন করছিল বিশ্ববাসী। হঠাৎ নতুন ধরনের ভ্যারিয়েন্টের আক্রান্ত ও মৃত্যুর খবর সেই মুক্ত জীবনে আবারও দেখা দিয়েছে আতঙ্ক। এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আক্রান্ত ছাড়িয়েছে 8,000। বাংলাদেশেও প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন রোগী, এরই মধ্যে মারা গেছেন কয়েকজন। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, আবারও সময় এসেছে স্বাস্থ্যবিধি মেনে চলার। কোনো ধরনের অবহেলা বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে বলেও আশঙ্কা দেশের এই প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞের। স্যানিটাইজার ব্যবহার করতে পারে নাকি, বিশেষ করে বাইরে গেলে কোনো কিছু ধরলে এই স্যানিটাইজার এটা ব্যবহার করলেও কিন্তু এর থেকে প্রোটেকশন কিন্তু আমাদের দেবে। এটাই সবচেয়ে জরুরি আর কি। হলো মাস্ক পরতে হবে, হাত ধোয়ার চর্চাটা চালু রাখতে হবে আর কি, আর জনসমাগম এড়িয়ে চলতে হবে। তিনটেই হলো সবচেয়ে জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বয়স্ক ও জটিল রোগীদের আবারও টিকার বুস্টার ডোজ নিতে হবে। তবে তা হতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের ভিত্তিতে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ টিকা যেন পুশ করা না হয়। করোনার টিকা 6 মাস পরে এর ক্ষমতা কমতে থাকে। বিশেষ করে 1 বছর দেরি যাদের হয়ে গেছে তাদের টিকা নেওয়া উচিত। এবং গুরুতরভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি আছে 60 বছরের বেশি বয়স কিংবা গর্ভবতী নারী বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, ক্যান্সার, কিডনি সমস্যায় ভুগছেন বা এমন ওষুধ খাচ্ছেন, কেমোথেরাপি নিচ্ছেন যার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদেরকে টিকা অবশ্যই আগে নেওয়া উচিত। শিশুদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, কিন্তু কোভিডে শিশুরা খুব একটা গুরুতর অসুস্থ হচ্ছেন না, কাজেই শিশুরা এই তালিকা থেকে বাদ। বিশেষজ্ঞরা বলেন, 2020 সালে করোনার বিষয়টিকে হালকাভাবে নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, প্রাণহানি হয় অনেকের। তাই এবার সেই ভুল না করার পরামর্শ তাদের। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় অন্তত 3 জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে বলে AFP-কে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। জাতিসংঘ ও বিশ্ব নেতারা দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানালেও পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় বাড়ছে। সংঘাত ছড়াতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলা চলছেই। ইসরায়েলের হামলায় 6 জন পারমাণবিক বিজ্ঞানী এবং 20 জন শীর্ষ সামরিক কর্মকর্তা সহ 78 জন নিহতের ঘটনায় শনিবার সকালেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। বিশ্বের সর্বাধুনিক আয়রন ডোমও থামাতে পারছে না ক্ষেপণাস্ত্র বর্ষণ। বিভিন্ন অঞ্চল দেখে মনে হচ্ছে যেন বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি। হামলার জেরে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, এমন তীব্র হামলা আগে দেখেননি তারা। এদিকে বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরান যদি ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে তেহরান জ্বালিয়ে দেয়া হবে। তবে ইসরায়েলের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে আল জাজিরাকে তেহরান জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না। অন্যদিকে ইরানে ব্যাপক ইসরায়েলি হামলার পর ইরানের সাথে মার্কিন পারমাণবিক চুক্তির সম্ভাবনা বেড়েছে, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র দপ্তর। এদিকে শনিবার ভিডিও প্রকাশ করে ইসরায়েল দাবি করে,
তারা ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করে দিয়েছে। 1980-র দশকের ইরাক ইরান যুদ্ধের পর এটি দেশটির উপর সবচেয়ে বড় আক্রমণ বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে পরবর্তী পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। জাহিদুল আলম, এটিএন বাংলা। আগামী নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু। শুক্রবার রাতে ঢাকা থেকে নাটোর ফেরার পথে নাটোর সদর উপজেলার সোনারী গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম এবং গত 15 বছরের অসংখ্য বিএনপি নেতাকর্মী সহ 5 আগস্টের আগে ছাত্র জনতাকে হত্যা করেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন এ সময় উপস্থিত ছিলেন। এই শেখ হাসিনা আওয়ামী লীগ যে আওয়ামী লীগ অত্যাচার করেছে 15 বছর, এই শেখ আওয়ামী লীগের যিনি প্রধান, যিনি আমাদের ইলিয়াসকে খুন করেছে, গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে এবং 15 বছর বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে এবং এই 5 আগস্টের আগে যে সমস্ত ছাত্র ছাত্রীকে হত্যা করেছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে এবং আশা করি আগামী নির্বাচনের আগেই এদের বিচার কাজ সম্পন্ন করা হবে। এটা তাদের কাছে দাবি। পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন খাগড়াছড়ির হাজারো পরিবার। টানা ও ভারী বৃষ্টিতে সেই ঝুঁকি আরও বেড়ে গেছে। এতে আতঙ্কে রয়েছেন পাহাড়ে বসবাসকারীরা। এরপরও বসতি ছেড়ে সেখান থেকে সরে যেতে রাজি হচ্ছেন না তারা। প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিলেও তারা আবারও ফিরছেন বাড়িতে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। আকস্মিক পাহাড় ধস হওয়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসে এখন পর্যন্ত খাগড়াছড়িতে বড় ধরনের দুর্ঘটনার খবর নেই, তবে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা লেগেই আছে। বিশেষ করে খাগড়াছড়ি সদরের ন্যান্সি বাজার, শালবন, ভুয়াছড়ি, গুগরাছড়ি এবং মহালছড়ি, পুংখিমুড়া, সিন্দুকছড়ি সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও দোকানপাট। জেলা সদরের শালবন, কলাবাগান, সবুজবাগ, মোল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত 500 পরিবার। জেলার লক্ষ্মীছড়ি, মহালছড়ি, রামগড় সহ প্রত্যেকটি উপজেলায় এমন আরো হাজারো পরিবার অন্তত ঝুঁকিতে বসবাস করছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দেখেন আমাদের এখানে আপনার পাহাড় নেমে গেছে। এখানে আমরা প্রত্যেক বছরে বছরে মাটি ভাঙা পড়ে আমরা এগুলির ভিতরে থাকতেছি। হঠাৎ করে পাহাড় ভেঙে পড়ে আমাদের মাছ আমরা পড়ে আশ্রমে যাইতে বলছে, চলে যাবো, কি করে যাইতে তো হবে। আমাদেরকে যে একটা স্থায়ী সমাধান দিলে দেখা গেছে আমাদের প্রতি বছর যে একটা ভোগান্তিতে পড়তে হয়, এই ভোগান্তিতে আমাদের পড়া লাগবে না। পাহাড় ধসের কারণে কিছু জায়গায় সড়ক পথ সাময়িকভাবে বন্ধ হলেও পরে তা আবার চালু হয়। ইতিমধ্যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের আশ্রয়ের জন্য জেলা সদরের 20টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বেশ কিছু পরিবারকে সেখানে সরিয়ে নিলেও তারা আশ্রয় কেন্দ্রে থাকতে আগ্রহী নয় বলে জানান জেলা প্রশাসক। বর্ষা মৌসুমে আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে চাই, কিন্তু তাদের সেক্ষেত্রে অনীহা থাকে। তারা যদি আমাদেরকে অনুরোধ জানান যে তারা পুনর্বাসিত হচ্ছেন, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025-এর ঢাকা ও চট্টগ্রাম রাউন্ড থেকে বাছাইকৃত 65 জনের বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো মোহাম্মদ মানসুরুল হক জানান, এখান থেকে সেরা 5 জনকে বিশ্ব মঞ্চের জন্য প্রস্তুত করা হবে। মনির হোসেন তপু রিপোর্ট। রাজধানীর গুলশানে ক্যাপস্টোন ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের শেষ রাউন্ডে লড়ছেন 65 শিক্ষার্থী। Out of 63 countries, Bangladesh can bring something better and our name could be highlighted in the International Economics Olympiad podium.
আয়োজকরা বলেন, দক্ষ তরুণ সমাজ গড়ে উঠলেই দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। বিশ্বমঞ্চে ফাইট করার জন্য এই বাংলাদেশের সেরা 5 জনকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করাবো, যাতে তাদের স্কিলটা ডেভেলপ হয়। ওই মঞ্চ থেকে যাতে বাংলাদেশের এই 5 জন ভালো কিছু অ্যাচিভ করতে পারে, ভালো কিছু অর্জন করতে পারে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবারের আসরের সেরা 5 জন অংশ নেবেন আজারবাইজানে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপারেশনেস প্রকল্পের আওতাধীন জনবলকে চাকরিতে স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে। রাজধানী মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে এর দাবি জানান তারা। বলেন 2020 সাল থেকে 4 বছর চাকরি করেছেন। 2024 সালে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চাকরি হারান তারা। ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়েছেন দাবি করে আন্দোলনকারীরা বলেন, আবারও করোনা হানা দিচ্ছে। এ অবস্থায় তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার দাবি জানান। জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রচার সম্পাদক কবি আসাদ কাজলের মা আবিদা খাতুন ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। সংগঠনটির সভাপতি মোহন রায়হান ও সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, মরহুমার বিদেহী আত্মার চির শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার আত্মীয় স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছে জাতীয় কবিতা পরিষদ। এবারে খেলার খবর। অবশেষে স্বপ্ন পূরণ। অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন এখন দক্ষিণ আফ্রিকা। বড় মঞ্চে বারবার ব্যর্থতা, সম্ভাবনার চূড়ায় উঠে ধসে পড়ার বেদনা, সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার নামের পাশে চোকার্স তকমাটি বসে গিয়েছিল। সব ভয়ডর পেছনে ফেলে সেই চোকার্সরাই এখন টেস্ট ক্রিকেটের বিশ্বের সেরা দল। লর্ডসের সবুজ গালিচায় অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে সকল গ্লানি মুছে দেয় টেন্ডা ভামুমার দল। 27 বছর আগে ঢাকা জাতীয় স্টেডিয়ামে নকআউট বিশ্বকাপের শিরোপা জয়ের পর এবার টেস্টে সেরার মুকুট নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা। 282 রানের লক্ষ্যে নেমে 2 উইকেটে 213 রান তুলে তৃতীয় দিনেই জয়টা হাতের নাগালে এনে রেখেছিল প্রোটিয়ারা। চতুর্থ দিনের মতো সেশনেই তার পূর্ণতা দেয় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম 136 রান করেন, অধিনায়ক ভুমা 66 রানে আউট হন। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 212 রানের জবাবে মাত্র 138 রানে অল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে অজিরা 207 রানে গুটিয়ে গেলে 282 রানের টেস্ট জয়ের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। বাফুফের নির্বাচনে প্রায় 4 মাস পর ফেডারেশনের কার্যক্রম সংবাদ মাধ্যমে জানানো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি তোলেন শাহিন। সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি তাবিত আওয়াল জানান, আগামী সেপ্টেম্বরে একাডেমি করার ব্যাপারে ফিফার সঙ্গে চুক্তি করা হবে। বাফুফে আগামী 6 মাসের কার্যক্রমও জানানো হয় সংবাদ সম্মেলনে। পরাগারমানের রিপোর্ট। জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার কাবরেরাকে নিয়ে অসন্তোষের ইঙ্গিত মিলেছিল সিঙ্গাপুর ম্যাচের আগেই। এশিয়ান কাপের বাছাই পর্বে 2-1 গোলে হারে কাবরেরার পরিকল্পনা ও রণকৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। এবার তাকে বরখাস্ত করার দাবি তুলেছেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। ন্যাশনাল কমিটির সদস্য হিসাবে আমি কাবরেরাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা। এর বাইরে আমার কোনো এজেন্ডা নাই। 18 কোটি মানুষকে মুক্ত করা আমার এজেন্ডা। তার এমন চাওয়া প্রকাশ পেয়ে যাওয়ায় বিস্ময়ের জন্ম দিয়েছে। অথচ রাজধানীর এক কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী 6 মাসে নিজেদের পরিকল্পনা ও কার্যক্রম জানানোর কথা ছিল বাফুফে কর্মকর্তাদের। এক প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি তাবিত আওয়াল জানান, আগামী সেপ্টেম্বর মাসে দেশে একাডেমি করার ব্যাপারে ফিফার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পরিকল্পনা রয়েছে। ইন দ্য মিন টাইম আমরা অলরেডি ওনাদেরকে চিঠি পাঠিয়ে আমাদের ইন্টারন্যাশনাল চিঠি পাঠিয়ে দিয়েছি। ওনারা আমাদেরকে রিকোয়ারমেন্টগুলো পাঠিয়ে দিয়েছে। এই রিকোয়ারমেন্টগুলো আমরা যদি মনে করি যে আমরা ফুলফিল করতে পারবো, তাহলে নেক্সট একটা অপরচুনিটিতে আমরা কন্ট্রাক্টে সাইন করব।
ফুটবলে বাজেট বাড়ানো, ক্রীড়া সামগ্রীর উপর আয়কর কমানোর জন্য সরকারের কাছে সংবাদ সম্মেলনে অনুরোধ জানান বাফুফের সভাপতি। 10% করা যায়, এই মিনিমাম ট্যাক্সেশন যদি করা হয় আর ইকুইপমেন্টগুলো যদি ঠিকমতো ইম্পোর্ট করতে দেওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হয়, তাহলে সেখান থেকে যে পজিটিভ ইম্প্যাক্টটা আসবে খেলোয়াড়দের এবং খেলোয়াড় মানের, সেটার এগেইনস্টে আরো অনেক বেটার রিসোর্স রেভিনিউ ইমেজ গভর্নমেন্টে বিল্ডিং করা হবে। নারী ফুটবল, বয়স ভিত্তিক ও স্কুল ফুটবল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তাবিদ আউয়াল এবং বাফুফে সদস্যরা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। লন্ডন বৈঠক শেষে দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলছে সমমনা দলগুলো। বিচার সংস্কারের সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হতাশ এনসিপি। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের। নির্বাচন যখনই হোক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানে লেভেল প্লেইং ফিল্ড আছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আজ শেষ হচ্ছে ঈদের টানা 10 দিনের ছুটি। শেষ দিনে বাস ও ট্রেনে ঢাকায় ফেরা মানুষের ঢল। মহাসড়কগুলোতে বাড়তি চাপ, দীর্ঘ যানজট। করোনা নিয়ে অবহেলা করলে ভারতের মতো পরিণতি হবে, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ। এবং ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত। তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি তেল আবিবের। মধ্যপ্রাচ্যে ছড়াতে পারে সংঘাত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।